পরীর স্বভাব চরিত্র ভালো নয় বনমালী। মেয়েটা মিটমিটে শয়তান। শ্রীধরের ভাইটা আসে জানিস তো, ওই যে লম্বা রোগা কোঁকড়া কোঁকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী। দুপুর বেলা সেদিন চোরের মতো পরীর ঘর থেকে বেরিয়ে এদিক ওদিকে চেয়ে নিচে নেমে গেল। কবে? পরশু। পরশু? আমি তো তখন পরীর ঘরেই ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষ কথা সন্দেহ করো না মা, পরী সেরকম নয়। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ। এর আগেও মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় শুভ ও সমৃদ্ধি। শুনতে থাকুন আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ। বাড়িটা 3 তলা, চারদিকে ফুল আর ফলের বাগান দিয়ে ঘেরা। জমি কিনে বাড়িটা তৈরি করতে চারুর শ্বশুরের প্রায় লাখখানেক টাকা খরচ হয়েছিল। কিন্তু মোটে 30,000 টাকা দেনার দায়ে এই সম্পত্তি চারুর হাত থেকে খসে চলে গিয়েছে বনমালীর হাতে। প্রথম বয়সে চারু তার তীক্ষ্ণ বুদ্ধি বলে শ্বশুরের সম্পত্তি এমন চমৎকার বিলি ব্যবস্থা করেছিল যে আত্মীয় পরিজন কেউ কোনোদিন কোনো দিক দিয়ে তার একটা পয়সাও অপচয় করতে পারেনি। কিন্তু এত বুদ্ধি করে চলা সত্ত্বেও তার জীবনে 3টি গুরুতর অসুবিধে তাকে সব সময় তটস্থ করে রেখেছিল। প্রথমত, সে স্ত্রীলোক, কাজেই স্বাধীনভাবে কাজকর্ম করার ক্ষেত্রে পদে পদে সে বিভিন্ন বাধার সম্মুখীন হতো। দ্বিতীয়ত, তার আধপাগলা স্বামী 20 বছরের মধ্যে স্ত্রীর প্রতিটা কাজকেই সন্দেহের চোখে দেখত। আর তৃতীয়ত, ক্রমে বয়স বাড়তে থাকলেও চারুর একমাত্র ছেলের স্বাভাবিক বুদ্ধি বিকাশ পাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। হয়তো সেজন্যই শেষ জীবনে এসে শ্রান্ত ও ক্লান্ত চারুর বুদ্ধি কিছুটা ভ্রষ্ট হল। সম্পত্তির একটা ঠিকঠাক ব্যবস্থা করার জন্য তার যা যা করার দরকার সে করত ঠিক তার উল্টোটা। যাকে বিশ্বাস করার কথা সে চারুর চোখে অবিশ্বাসী, কিন্তু যে গুরুতর অপরাধ করার জন্য আসামি হবার তকমা পায় সে চারুর একান্ত বিশ্বস্ত। ফলে চারু নিজের বলতে যা রইল তা প্রায় কিছুই না থাকার সামিল। কোনো লাভ হোক বা না হোক, নিত্যদিন সকলের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বিবাদ করি যেন সে শান্তি পেত। কিন্তু আশ্চর্যের বিষয়, বনমালীর সঙ্গে সে লড়াই করল ঠিকই, কিন্তু বিবাদ করল না। চারুর যখন বিয়ে হয় তখন তার বয়স 17। বনমালী তখন 15 বছরের কিশোর মাত্র। চারুর শ্বশুর রামতারণ প্রত্যেক শনিবার ব্যারাকপুর গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে ফুর্তি করতে যেত। বনমালীর বাবা ছিল তার প্রতিবেশী, বন্ধু ও মোসাহেব। তাদের ছোট্ট দোতলা বাড়ির সামনে মোটর থামিয়ে রামতারণ বনমালীর বাবাকে মোটরে তুলে নিত। বনমালীকে হেসে বলতো, বৌমাকে পাহারা দিব না। কথাখানা হেসে বললেও বিষয়টা কিন্তু পরিহাসের ছিল না। নিজের পাগল ছেলের বউ বলে নয়, স্ত্রী জাতির সতীত্বেই রামতারণ অবিশ্বাস করত। তাই কোথাও যাবার আগে সে বাড়িতে পাহারা বসিয়ে রেখে যেত। কিন্তু রামতারণের বুদ্ধি ছিল,
চারুর দাসীকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা প্রকাশ করে দেওয়ার ইচ্ছা তার ছিল না। সেজন্যই মো সাহেবের সরল ছেলেটাকে সে তাই বাড়িতে রেখে যেত, আর ফিরে এসে নানা কৌশলে নিজের অনুপস্থিতির সময় চারু কি করেছে কি করেনি সেসব খবরাখবর আদায় করত। বনমালীর বাবা সবই বুঝত, কিন্তু কিছু বলতো না, কেবলই হাসত। এবং যখন জানতে পারত কর্তব্যে অবহেলা করে রামতারণের বাড়ি ছেড়ে মার জন্য মন কেমন করছে বলে বনমালী নিজের বাড়ি চলে এসেছিল, তখন সে কেবল আচ্ছা করে ছেলের কান মুলে দিত। চারুও বুঝত, কিন্তু অবুঝের মতো তার রাগটা বনমালীর উপরে গিয়ে পড়ত। বনমালীকে সে যত্ন করে খাওয়াতো, সারা দিন তার সঙ্গে গল্প করত, এবং রাত্রে নিজের শোবার ঘরের পাশের ঘরখানায় তাকে বিছানা করে দিয়ে মাঝখানের দরজাটা খোলা রেখে দিত। এমন তোর ব্যবস্থা দেখে তার স্বামী গোলমাল করলে চারু সভয়ে বলতো, চুপ 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 চুপ, বাবার হুকুম, বুঝলি? রামতারণকে তার ছেলে এমনই জমের মতো ভয় করত যে স্ত্রীর এই সাবধান বাণী শুনে আর কথা না বাড়িয়ে সে শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বছর ধরে রামতারণের মৃত্যুর পর এ বন্দোবস্ত উঠে গেল বটে, কিন্তু বনমালীর যাতায়াত বজায় থাকল। একটা সময় পর সে কম আসতে শুরু করল, তবে আজকাল নিতান্ত বিপদে পড়ে সুবিধা আদায় করার চেষ্টায় বনমালীকে অতিরিক্ত খাতির যত্ন করলেও চারু ভেতরে ভেতরে লজ্জায় অপমানে কুঁকড়ে যেত। তবু একদিন নিমন্ত্রণ করে পাখা হাতে কাছে বসে বাড়তি সমাদরের সঙ্গে সে বনমালীকে এমনভাবে খাওয়াতে বসালো যে তাতে পাষাণের হৃদয়ও গলে যায়। নরম সুরে বলতে থাকলো, ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগান বাড়ি তোমার কাছে বাঁধা রাখবার কথা মনে হয়েছিল ভাই। আমার সর্বস্ব গেছে, যাক, কি আর করবো বলো, সবই মানুষের কপাল। মাথা খুঁজবার ঠাইটুকু যে রইল, এই আমার ঢের। খেতে খেতে বনমালী একবার মুখ তুলে চাইল মাত্র। চারুর মাথার চুলের কালি ফ্যাকাশে হয়ে এসেছে। কেবল এইটুকু লক্ষ্য করে সে আবার খাওয়াতে মন দিল। আসল কথাটা দিয়ে প্রসঙ্গ তোলা হয়ে গিয়েছে যখন, এবারে খানিক অন্য কথা বলে তোয়াজ করা যাক। বাকি কাজের কথা না হয় আবার পরে তোলা যাবে, এই মনে করে এক গাল হেসে চারু বলল, ভাই, নিরামিষ কপির ডালনা তোমার বোধহয় ভালো লাগছে না, তাই না? চারু ছোট বোন পরি 1 মাসের ছেলে কোলে কাছেই বসেছিল। এতক্ষণ কথা বলার তেমন কোনো সুযোগ না পাওয়ায় তার পেটখানা কেমন গুড়গুড় করছিল। তাই আর থাকতে না পেরে এবারে সে বলে উঠল, ও মা, ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত করে বললাম আমি রাঁধি দিদি, আমি রাঁধি। দিদি কিছুতেই আমাকে রাঁধতে দিলে না। রাঁধে দিয়েছিস তো বেশ করেছিস বাপু, ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে খেতে মানুষের ঘেন্না হতো না? কি বললে? ঘেন্না হতো? আমার রান্না খেতে বনমালী দাদার ঘেন্না হতো। স্বয়ং বিধাতা এই কথা বললেও আমি বিশ্বাস করিনি দিদি। আচ্ছা বেশ বেশ, সে বিশ্বাস না করিস তো নাই করিস, এখন একটু চুপ কর, মানুষটার সঙ্গে দুটো কথা বলতে। আমিও কথাই বলছি। চারু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। 20-22 হাজার টাকা খরচ করে সে যে তার বিয়ে দিয়েছিল, এই মুহূর্তে আবারও সেটা মনে পড়ে গিয়ে রাগখানা চতুর্গুণ বেড়ে গেল। আজকাল এই কথাটা চারুর মনের মধ্যে খচখচ করে বিঁধতে থাকে। পরীর ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। দিদি উপস্থিত থাকতে বনমালীর কাছে যে খুব একটা পাত্তা পাওয়া যাবে না সেটা বুঝেই ছেলেকে শোয়ানোটা অধিক প্রয়োজন বলে তার মনে হলো। উঠে দাঁড়িয়ে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদি? মুখে কিছু লেগে আছে নাকি আমার? বাঁকা সুরে কথাটা বলে বনমালীর দিকে চেয়ে খানিক হেসে সে চলে গেল। বোন যেতেই চারু বলল, দেখলে ভাই, শুনলে মেয়ের কথাবার্তা, আমি যেন ওর ইয়ার দোস্ত। আর এই সেদিনও কেঁদে কেঁদে আমি চিঠি লিখেছি, ও দিদি আমাকে 6-5 টাকা পাঠিয়ে দিও দিদি। টাকার বেলা দিদি দিদি, অন্য সময় সে কেউ নয়। ছেলে মানুষ বোঝে না। বোঝে না? কচি খুঁকে কিনা, তাই বোঝে না। সব বোঝে গো, সব বোঝে, সব বুঝেও ইচ্ছে করে এরকম করে।
তাকে আর আমি টের পাইনি? দিদির যে আর টাকা নেই, দিদিকে যে হুট করে বলতেই 500 টাকা পাঠিয়ে দেয় না আজকাল, ওই জন্যই তো ওরকম করছে। সব বুঝি। বনমালী কিছু বলল না। চারুও নিজের জ্বালা আর অভিমানে খানিকক্ষণ চুপ করে থাকল। এদের দুজনের মধ্যেকার নিস্তব্ধতাও আজ নিঃসম্পর্কীয়, কারণ আজ একজন প্রৌঢ়া নারী আর অপরজন মধ্যবয়সী পাটের দাঁড়া। খানিক পরে চারু বলল, হ্যাঁ, যা বলছিলাম, ভাগ্যে এই বাড়ি আর বাগান তোমার কাছে বাঁধা রাখবার কথা মনে হয়েছিল। টাকা দেবার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্যই বাড়িটা নিয়ে নেবে না, কিন্তু আর কারোর কাছে বাঁধা রাখলে কি সর্বনাশ খারাপ হতো বলো তো? তা বই কি, বাগান বাড়ি পরে রাতে চলে যেত, কিন্তু আমার কাছে বাড়ি তো তুমি বাঁধা রাখোনি চারুদি, বিক্রি করেছিলে। ও মা, সে কি? বাড়ি আমি বিক্রি করলাম কখন? দলিলের নকলটা একবার পড়ে দেখো গো। 30,000 নগদ আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি আমাকে বাড়ি বিক্রি করেছো। বরাবর সুদ দিয়ে এলে বলতে পারতে বাঁধা আছে। পাংশু হয়ে যাওয়া মুখের ফ্যাকাশে ভাবটা চারু কোনোভাবেই লুকোতে পারল না। এখন ঠিক সে কি বলবে ভেবে পেল না। খানিক পরে অস্ফুট স্বরে বলল, তুমি হাসছ? বনমালীর মুখের হাসি অনেক আগেই মিলিয়ে গিয়েছিল, কিন্তু সে কিছু বলল না। জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামি বলে মনে করে থাকে, আর সেটা হলো এই যে এক কথা দুবার বললে গুরুত্ব কমে যায়। আমি বলি কি, 30 হোক 32 হোক, দেনা তো তোমার আমি শুধতে পারছি না, এবারে দিয়ে তুমিই বাকি করবে। তার চেয়ে বিক্রি করে ফেলে তোমার টাকাটা তুমি নিয়ে নাও, বাকিটা আমাকে দাও। তোমারও 30,000 কেটে নিলে আমার যা থাকবে তাই নিয়ে দেশে একটা ছোটখাটো বাড়ি তুলে বাস করিকে। জমি জায়গা যা আছে 2-4 বিঘে, তার খাজনা পাই না, ফসল পাই না, নিজে থাকলে একটা ব্যবস্থাখানা তো হবে, কি বলো? বনমালী খাওয়া থামালো। জগতের কোনো বিষয়ের প্রতি তার কোনো কালেই খুব একটা আগ্রহ নেই, কিন্তু চারুর এই কথায় সে বিস্মিত হলো। তার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, তুমি এবারে বিক্রি করতে চাও? খেপেছ কেন? তোমার টাকা তো তুমি পাবে। আমার টাকা চুলোয় যাক। রাগ করো না ভাই, মেয়ে মানুষ তো, কিছুই তো বুঝি নেই। ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমায় দিলে কে? ওসব দুর্বুদ্ধি করো না। সময়টা কি জানো চারুদি, আমরা তেমন সুবিধা যাচ্ছে না। তোমার এই বাড়িটা বন্ধ রেখে কিছু ধার পেয়েছি, একটু সামলে উঠলেই ছাড়িয়ে নেব। তারপর আবার কি, ভুবনের বাড়ি ভুবন ফিরে পাবে। কিন্তু তোমার টাকা, তোমার 30,000 টাকা ভুবনের কাছে জমা থাকবে, আবার কি? এ কথা কি কেউ বিশ্বাস করবে? আর কোনো আশা নেই বুঝে চারু কেঁদে ফেলল। কেঁদো না চারুদি, আমি কি তোমার পর? আগে তুমি আমাকে কত ভালোবাসতে বলো দেখি। এমন কথা শুনে আচমকাই চারুর কান্না থেমে গেল। বনমালী যদি পরিহাস করে থাকে, বিশেষ করে আগের কথা তুলে যদি মজা নিচ্ছে এমন হয়, তবে সত্যি সত্যি আর কোনো আশা নেই। আমি যদি তোমার মনে ব্যথা দিয়ে থাকি, তবে চিনো। কি যে বলো, তুমি আমার মনে ব্যথা দেবে কেন? হ্যাঁ, যদি দিয়ে থাকি কখনো, তার কথায়। ভুবন কোথায় চারুদি? ও ভুবন, ভুবন, একবারটা এইদিকে শুনে যাও তো বাবা। ঘরের ভেতর থেকে ভুবন থপথপ করে পা ফেলে এসে দাঁড়ালো। তার শরীর বিশাল, চোখে মুখে স্থিরতার লেশ মাত্র নেই, সবসময় যেন ছটফট করছে সে। ভেতর ভেতর কি যেন একটা অস্বস্তি তাড়া করে তাকে। বনমালী ভাবল, এই ছেলেকেই কিনা চারু এত ভালোবাসে। আশ্চর্য মেয়ে মানুষ বটে। মাসখানেক পরে পরি শ্বশুর বাড়ি চলে গেল। যাবার আগে বলে গেল, আর আসবো না গো দিদি। আরও 1 মাস পরে বনমালী তার বুড়ো মা, আশ্রিত আশ্রিতা, দাস দাসী ও মোট বহন নিয়ে শহরের ভেতরের বাড়ি ছেড়ে চারুর শহরতলির বাড়িতে উঠে এলো। চারুর বুঝতে অসুবিধা হলো না যে
বনমালীর এই আশাটা ক্ষণকালের জন্য নয়। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, ওখানে কি তোমাদের অসুবিধা হচ্ছিল ভাই? অসুবিধা হলে এতদিন থাকতাম কি করে চারুদি? সেই জন্য নয়, মনে করছি বাড়িটার আগাগোড়া একটা মেরামত করব, আর দুখানা ঘর তুলবো ছাদে। তাই মাস দুয়েক তোমার কাছে থাকতে এলুম। আহা, আসবে বই কি, বেশ করেছ। তারপর কেটে গেছে প্রায় 2 মাস। এতদিনও বনমালী বাড়ি মেরামত করার কাজ আরম্ভ করেনি। ছাদে ঘর তোলারও কোনো লক্ষণ দেখা গেল না। চারু গোপনে খবর নিয়ে জানতে পারল নিজের বাড়ি বনমালী 210 টাকায় ভাড়া দিয়েছে। এদিকে দিনে দিনে বনমালী এ বাড়িতে আরও হাত পা ছড়িয়ে থাকতে শুরু করেছে। আর চারু, সে যেন অতিথি হিসেবে বাস করছে এখানে। একদিন বনমালী জিজ্ঞাসা করল, অসুবিধা হচ্ছে চারুদি? প্রশ্নটা শুনে সর্বাঙ্গ রাগে জ্বলে গেল চারুর। তবুও হাসি মুখে বলল, না ভাই, অসুবিধে কিছু নেই। কিছুদিন যদি দেশে গিয়ে থেকে আসতে চাও, কেষ্টকে সঙ্গে নিয়ে যেতে পারো। দেশে দেশে মাঝে মধ্যে যাওয়া দরকার বই কি। দেশে কি বাড়ি ঘরদোর কিছু আছে ভাই যে যাব? তুমি বলো। 1000-2 খরচ করলি দিব্যি বাড়ি হয়। জমি জায়গা যা আছে, খাজনা পাওনা ফসল পাওনা সব লুটে ফুটে খাচ্ছে। নিজে থাকলে তার লোকসানটা হতো না। জমি জমি কই গো দেশে? কিছু কি আর আছে? আমার তো সর্বস্ব গেছে ভাই। বনমালী তখনকার মতো চুপ করে গেল। তার মা হেমলতা ছেলেকে একদিন ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ওরা কি আর যাবে না? কোথায় যাবে? যে চুলোয় খুশি যাক, আমাদের তা ভাববার দরকার কি? কটা দিন দেখ, তারপর নিজের পথ নিজেদের দেখে নিতে বলে দে। তাড়িয়ে দিতে পারবো না মা, ওসব আমার হাতে নেই। নিজের থেকে যায় তো যাবে, নইলে থাকলো। কয়েকদিন পরে বনমালী আবার চারুকে বলল, শুনলাম তুমি নাকি তীর্থে যেতে চাও। তা আমায় বলনি কেন চারুদি? আমি তো সব ব্যবস্থা করে দিই। তোমার ধর্মে কমে আমি বাধা দেবো কেন? বুদ্ধির ধার পড়ে এলেও চারু এখনো এতটাও বোকা হয়ে যায়নি যে ভুবনকে নিয়ে এই বাড়ি থেকে এক চুলও কোথাও নড়বে। বনমালীর দুর্বলতা সে জানে। বনমালী সোজাসুজি কখনো কারুর প্রতি কঠোর হতে পারে না। কারুর মুখের ওপর খারাপ কথা বলে তাকে আঘাত করা বনমালীর স্বভাবে নেই। আর এ সবটাই জানে চারু। তাই যতদিন পারে, যতটা পারে জমি বাঁচিয়ে চলার চেষ্টা করে। বনমালীর কথায় সে বলল, কই, তীর্থে যাওয়ার কথা আমি তো কিছু বলিনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মাসিকে একবার বলেছিলাম, স্বামী শ্বশুরের এই তীর্থ ছেড়ে আমার এক পা কোথাও নড়তে ইচ্ছে করে না। মাসিমা বুঝি মনে করেছেন আমি তীর্থে যেতে চাই? মেয়ে মানুষের এত পেঁচালো বুদ্ধি বনমালীর একদম ভালো লাগে না। তবু মনের ভাব মনেই চেপে উত্তর দিল, না, তাও দেশ বেড়ালে ভুবনের একটু উপকার হতো আর কি। কিছু বলো ভাই, সে কপাল কি ছেলেটা করেছে? ওর আবার দেশ বেড়ানো। বনমালী আর কিছু না বলে বাগানে পায়চারি করতে গেল। যতই উপায় বার করার চেষ্টা করছে, কিছুই হচ্ছে না। অবশেষে এসে ভাবে, ইয়ার হবে, থাক। গ্রামকে গ্রাম ঘাড়ে এসে চেপে বসে আছে, সেখানে চারুদির ভারটা না হয় এমন কি গুরুতর। কাকর বিছানো পথের ঠিক মাঝখান থেকে দুটো কচি সবুজ ঘাসের শীষ বের হয়েছে দেখে বনমালী থমকে দাঁড়ায়। পকেট থেকে একটা টাকা বের করে যমজ ভাইয়ের মতো তাদের দুটোকে সে চাপা দিয়ে দেয়। তারপর আনমনা হয়ে কি যেন ভাবতে ভাবতে ঘরের দিকে হাঁটা লাগায় সে। এদিকে সময় পেরুচ্ছে সময়ের মতন করে। একদিন পরী বিধবা হয়ে দিদির কাছে চলল। ছেলেকে সাবধানে মাটিতে নামিয়ে রেখে গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, দিদি গো, আমার কপাল পড়েছে গো দিদি। কে অভিশাপ দিয়ে আমার এমন করলো গো? কে করলো?
শাড়ির আঁচলখানা জড়িয়ে চারু গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলে দেওয়ায় সে নিরস্ত্র হল। খানিকক্ষণ মেঝেতে কপাল কুটে হাত কামড়ে চেঁচিয়ে এক বিষম কাণ্ড বাঁধালো, তারপর ছুটে গিয়ে দরাম করে ঘরের দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে শোনা গেল কাতর আবেদন, আমায় নাও ভগবান, এবার তুমি আমারে নাও ভগবান, এবার তুমি আমারে নাও, আমারে নাও ভগবান, আমারে নাও, আমারে নাও, আমারে নাও। অমন করে কাঁদিস নে পড়ি, ছেলের মুখ চেয়ে একটু বুক বাঁধ। নে ওঠ, ওটা ছেলেকে খাইয়ে দে। কুকিয়ে কুকিয়ে গলা একেবারে কাঠ হয়ে গেল। আহ, ওকে এখন ওসব বলিস না বনমালী, কাঁদতে দে। ও শ্বশুরবাড়ির লোকেরা শুনেছে নাকি খুব দজ্জাল, প্রাণ খুলে সেখানে কি একটু কাঁদতেও পেরেছে রে। এই প্রাণঘাতী শোক জোর করে চেপে রেখে শেষে কি অসুখে পড়বে মেয়েটা? খানিক কেঁদে নিক। এদিকে বনমালীর যেন আর বিপদের সীমা পরিসীমা রইল না। কান্নাকাটি তার একেবারেই সহ্য হয় না, অথচ এই সময়ে হুট করে উঠে যাবারও উপায় নেই। খারাপ দেখায় যে। ওদিকে চারুর আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। খানিক পরে দম নিয়ে পড়ি বলল, ও মাসিমা, দিদি কি করছে দেখুন। ছেলেটাকে ধরো তো বাবা, আমি ওদিকটা দেখে আসি একবার। আমি দেখে আসছি। তুই এখানে বস। পরীর ছেলেকে নিজের ছেলের কোলে একরকম ফেলেই দিয়ে হেমলতা পালিয়ে গেলেন। বাচ্চাটাকে সঙ্গে নিলে কিছুক্ষণ পর তো তাকে আবার এখানে ফিরে আসতে হতো, কিন্তু সেই ইচ্ছে যে তার বিন্দু মাত্র নেই। এসব তার মোটেও ভালো লাগে না। তাছাড়া তিনি উচ্চ রক্তচাপের রোগী, সর্বদা যেন শরীর মনে আগুন জ্বলছে। কোনোভাবেই তার উত্তেজিত হওয়া কবিরাজের নিষেধ। পরের মেয়ের কপাল পোড়া ঝাঁঝে শেষে কি তার মাথার তালু চৌচির হবে নাকি? তবুও মানবিকতার খাতিরে চারুর ঘরের দিকে গেলেন। দরজা ঠেলে বললেন, দরজাখানা খোলো মা, দরজাখানা খোলো। ওসব কি করতে আছে? মাথা ঠান্ডা রাখো। বার দুয়েক দরজায় টোকা দিয়ে কি মনে হতেই হেমলতা ওদিকে জানলায় সরে গিয়ে ঘরের ভেতর তাকালেন। যে দৃশ্য তার চোখে পড়ল, তিনি তাতে রীতিমতন অবাক হয়ে গেলেন। শরৎকালের মেঘ যেমন মস্করা করে, এই আছে এই নেই, তেমন ভাবেই চারুর শোকও হঠাৎই উধাও হয়ে গেছে। সে ভুবনকে আদর করছে আর তার মাথায় কবিরাজি তেল মাখিয়ে দিচ্ছে। হেমলতা চলে গেলে পড়ি উঠে বসল। বনমালীর কাছে একা একা কাঁদতে তার লজ্জা করে। মুখ থেকে এলো চুল সরিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, খোকাকে দিন, হাতটা বোধহয় ভেঙে গেল। নে, তোর ছেলেটা তো বেশ হয়েছে রে। আপনাকে আর ঠাট্টা করতে হবে না। বনমালী স্মিত হাসে। তার দিকে পিছন করে বসে পরি খোকাকে বুকের দুধ খাওয়াতে লাগলো। এবার বনমালী উঠে যেতে পারে, যাওয়াটাই সঙ্গত, কিন্তু সে বসেই রইল। পরীকে নিয়ে সে বিশেষভাবে কোনোদিনই কিছু ভাবেনি। সে তার কাছে চিরদিনই চারুর ছোট্ট বোন। আজ বনমালী লক্ষ্য করল যে বিধবার বেশে পরীকে কম বয়সী চারুর মতোই দেখাচ্ছে। তার ব্যবহার, তার মনোবিকার, তার কথা বলবার ভঙ্গি যেন চারুর যৌবনকালের নকল। কেবল চারুর চেয়ে সে স্পষ্ট আর স্বচ্ছ। তোর ঘাড়ে কি লেগে আছে রে পড়ি? ঘাড়ে হাত বুলিয়ে পরি জবাব দিল, কি লেগে থাকবে? কিছুই না। তুই পাউডার মেখেছিস? মেখেছি তো, 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বলেন?
বোন অকালে বিধবা হওয়াতে চারু বোধহয় একটু বেশি আঘাত পেল। তার মাথাটা যেন আজকাল আর ঠিকঠাক কাজ করে না। 40 বছর বয়সেই তার চুলে এবার পাক ধরল, কোমরে বাত দেখা দিল, আর পেটে হলো অম্বলের সমস্যা। শোক নাকি অম্বল, এর মধ্যে যে ঠিক কোন কারণে তার বুক সর্বদা জ্বালা করত সেটা বোঝার আর কোনো উপায় রইল না। যায় হেমলতার কাছে সে কেঁদে কেঁদে বলে, আমার মতো অবস্থা মাসি, শত্রুটা যেন না হয়। দিন রাত ভগবানের কাছে কামনা জানাচ্ছি। কোনো দিকে কুল কিনারা নেই মাসিমা, আমি অকুলে ডুবেছি। হেমলতা বিরক্ত হন, তবুও মুখে বলেন, মাথা ঠান্ডা রাখো মা, কি করবে বলো, মাথা ঠান্ডা রাখো। চারু আর কোনোভাবেই মাথা ঠান্ডা রাখতে পারে না। নানা দুশ্চিন্তায় তার মন সব সময় আকুল হয়ে থাকে। একই দিনরাত পেটের ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে সে দু চোখের পাতা এক করতে পারে না। তার উপর ছেলে কোলে বিধবা হয়ে কচি বোনটাও এসে ঘাড়ে চাপল। একা হাতে কত দিকে সামলাবে সে? পরীকে সে জিজ্ঞাসা করল, তা হ্যাঁ রে, কিছু কি রেখে গেছে? না, কিছুই না? পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিছুই রেখে যায়নি? কি রোজগার করতো যে রেখে যাবে দিদি? মাস গেলে হাত খরচের টাকার জন্য বাপের কাছে হাত পাতত, সে কিনা আবার রেখে যাবে। ও, তা আমি যা দিয়েছিলাম? শ্বশুরের সিন্ধুকে ঢুকেছে, খাট পালঙ্ক ছাড়া। উমা, তোর গয়নাগুলোও দেয়নি নাকি? তোকে যে আমি 13-14 হাজারের গয়না দিয়েছিলাম রে। কিচ্ছুটি আমাকে দেয়নি গো দিদি, সব আটকে রেখেছে। আঁচল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর নিজে সব বার করে দিল, ওর গয়নাগুলো পর্যন্ত। এমন চামারো না? তা আর 2 মাস তুই ধৈর্য ধরে থাকলি না কেন? হ্যাঁ, কেমন করে আদায় করে নিতে হয় আমি দেখতো। দেবে না মানে? বড় খারাপ ব্যবহার করে দিদি, থাকতে ভালো লাগে না। থাকতে ভালো লাগলো না? মেয়ে মানুষের তো ভালো লাগা মন্দ না কি? যা, কালকে ফিরে যা তুই। বুড়ো মরবার সময় খোকাকে কিছু দিয়ে যাবে, সেইগুলো তো অন্তত পাবি। আছে ছাই আর দিতেও যাবে ছাই। 7 ছেলের একটা রোজগার করে, তাদের দিয়ে যেতে হবে না? ও বাড়ি আমি আর যাচ্ছি না বাবু। হ্যাঁ, তবে তোর ছেলেকে মানুষ করবে কে শুনি? না না, তুই বল না, তোকে খাওয়াবে কে? আমি 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 শোন, আমার আর সেই দিন নেই পড়ি। বনমালী তাড়িয়ে দিলে আমার নিজের ছেলে আর খেতে পাবে না, তো আমি তোর আর তোর ছেলেকে খাওয়াবো কেমন করে? আমার ভাবলে তোমায় ভাবতে হবে না দিদি। কথাটা বলে মুখ ঘুরিয়ে পড়ি চলে গেল। চারুর দাঁতে দাঁত ঘষে বলল, আমার ভাবলে তোমায় ভাবতে হবে না দিদি। ভাবতে হবে না তো আমার বাড়িতে এসেছিস কেন হারামজাদি? কেন এসেছিস? শ্বশুর ঘরে কি থাকবে যা। 3 দিন পরীর সঙ্গে সে কথা বলল না, কিন্তু তাতে পরীর কিছুই তাপ উত্তাপ নাই দেখে রাগে চারুর নিজের হাত পা কামড়াবার ইচ্ছা হতে লাগলো। দেখ পরী, এত বার কিন্তু ভালো নয় মেয়ে মানুষের। নয় তো নয়, কি হবে? কি হবে? ও, তা খাইয়ে পড়িয়ে মানুষ করিনি তোকে আমি? সবাই করে থাকে, তুমি একা নও। চারু অগত্যা বনমালীর স্মরণ নিল। মেয়েটা নিজে সর্বনাশ করছে ভাই, সব ছেড়ে ছুড়ে দিয়ে এলে তাদেরই তো সুবিধে, একেবারে বঞ্চিত করবে যে। যাবে বই কি চারুদি, ঠিক যাবে। 2 দিন পরে গেলে ক্ষতি কি? চারু আর কিছু বলতে সাহস পেল না। পরদিন পরি মুখ ভার করে বলল, লেগেছে তো পিছনে, জগতে কারো ভালো করতে নেই জানো তো। তুই আবার আমার কবে কি ভালো করলি? ও, এখানে আছো কার জন্য ভেবে দেখেছো একবার? কি সব আবল তাবল বকছিস বল দেখিনি তুই? তোর দয়াতে থাকছি নাকি? হ্যাঁ, তোর দয়াতে থাকছে আমি এখানে? মুখ বেঁকে পরি চলে গেল। চারু নিজের ঘরে গিয়ে দেওয়ালকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো,
এই ওর জন্য আমি আর কিচ্ছু করবো না, করবো না, করবো না, করবো না। এই 3 সত্যি করলাম আমি, নারায়ণ সাক্ষী থাকলো। পরীর এই ঔদ্ধত্যের কারণ তার কাছে বেশি দিন অজ্ঞাত থাকলো না। ক্রমে সমস্ত ব্যাপারখানা চারু বেশ বুঝতে পারল। বনমালীর খাওয়ার সময় চারু উপস্থিত থাকে। কয়েকদিন পরে পরীকেও সেখানে দেখা যেতে লাগলো। চারুর চেয়ে সে বনমালীর বেশি কাজ খেছে বসে। চারুর হাতের পাখা অনেক আগেই দখল করে রাখে। চারুর মুখের কথা কেড়ে নিয়ে বলে, খান, পেট আপনার ভরেনি। আমি বলছি ভরেনি। আমি বুঝি না ওইটুকু খেয়ে কি আর মানুষ বাঁচে? কাল আপনাকে পেঁপের ডালনা রেঁধে দেব, খেয়ে দেখবে। আমি ও পদখানা না বেশ রাঁধি। চারু এমন করে কথা বলতে পারে না, এমন রসসিক্ত গাঢ় কণ্ঠে, এমন মনোহর আবদারের ভঙ্গিমায়। তাই অবাক হয়ে সে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। ও মা, হাঁ করে তাকিয়ে কি দেখছো দিদি? দুধটা এনে দাও না, খাওয়া যে হয়ে এলো, উঠে গেলে ভালো হবে। পরি যেন বনমালীর ছায়াটিকেও দখল করতে চায়। বনমালীর আশেপাশে সে কোথাও না কোথাও সর্বদা আছে। বনমালীকে কখনো নিজের থেকে চুরুট খুঁজতে হয় না, ওষুধ খেতে ভুলে যেতে হয় না। দিনের মধ্যে 2-4 মিনিটের জন্য কারোর সঙ্গে হালকা কথা বলবার স্বাদ জাগলে কেমন করে যেন টের পেয়ে পরি এসে দাঁড়ায়, বলে, স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় শুলে চুপি চুপি ঘরে আসে, বলে, কি চাই বলুন? কিছু চাই? বনমালী মনে মনে হাসি চেপে বলে, পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যা তো, আর কিছু চাই না। কেষ্ট কেন? আমি কি পা টিপতে জানি নে? যদিও সে পা টেপে না, অত বোকা পরি নয়, কেষ্টকেই ডেকে দেয়। সঙ্গে আবার তাকে হুকুম দিয়ে যায়, ভালো করে আরাম দিস কেষ্ট, আর যাবার সময় আলোখানা নিভিয়ে দিস। ছেলের দিকে চাইবার সময় পরির হয় না। ঝির কোলে পরির ছেলে প্রায়ই মায়ের দুধের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। বনমালীর চারিদিকে পরি যে বৃত্ত রচনা করে রাখে, তার পরিধির বাইরে চারু পাক খেয়ে বেড়ায়। কোথাও যেন এতটুকু প্রবেশ করবার ফাঁক ফোকর অব্দি দেখতে পায় না। মনে মনে ভাবে, কি মেয়ে রে বাবা, ও দেখছি সর্বনাশ করেছে। তখন গভীর রাত, কালো বাদলা মেঘ আকাশ ছেয়ে আছে। খানিক পরেই বৃষ্টি নামল, সঙ্গে ক্ষণে ক্ষণে কড়কড়ে বাজের ডাক, বাজের দমক। প্রকৃতির সে কি এক মহামারী কাণ্ড। চারু ভাবল অন্য ঘরে একা একা পরি নিশ্চয়ই ভয় পাচ্ছে। সেই ভেবে উঠে গিয়ে দরজা খুলে সে বাইরে এলো। যতই হোক বোন তো, দিদি এ সময় একটু খোঁজ খবর নিলে পরি নিশ্চয়ই খুশি হবে। বনমালীকে ও যেরকম বাঘ মানিয়ে আনছে, তাতে ওকে একটু খুশি রাখা দরকার বই কি। নিশুতি রাত, বাড়িটা এক একবার প্রাণঘাতী বিদ্যুতের আলোয় চমকে ওঠে, আবারও গভীর অন্ধকারে আড়ষ্ট হয়ে যাচ্ছে। চারু পা চালিয়ে বারান্দাটুকু পার হলো। পরীর ঘরের দরজা ভেজানো ছিল, ঠেলতেই সেটা খুলে গেল। ঘরের মধ্যে 2 পা এগোতে চারু থমকে দাঁড়িয়ে পড়ল। এই দৃশ্য যে তাকে দেখতে হবে, চারু তা স্বপ্নেও কখনো ভাবেনি। ঘরে পরি একা নয়, বনমালীর বুকের কাছে জড়সড় হয়ে শুয়ে সে এক মনে তার কথা শুনছে। খোকার ছোট বিছানাখানা মেঝেতে নামানো, বিছানা থেকে গড়িয়ে পড়া বনমালীর এক পাটি জুতো 2 হাতে বুকের কাছে আঁকড়ে ধরে খোকা শান্তভাবে ঘুমিয়ে আছে। পা থেকে মাথা অবধি চারু একটা তীব্র জ্বালা অনুভব করল।
ইচ্ছে হলো বিছানায় ঝাঁপিয়ে পড়ে পরীকে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে তার গলাখানা টিপে মেরে ফেলে। কিন্তু ইচ্ছে মাফিক কি সব কাজ কি করা যায়? কিন্তু এবারে সে কাকে কি বলবে? এটা তার বোনের ঘর, কিন্তু ঘরের মালিক বনমালী। বনমালীকে কিছুই বলা যাবে না। পরীকে কিছু বললেও সেই বনমালী অপমানিত বোধ করবে। দারোয়ান দিয়ে এই রাত্রি যদি তাকে আর ভুবনকে বনমালী বের করে দেয়, আটকাবে কি? ছেলের হাত ধরে এই দুর্যোগ এসে যাবে কোথায়? চারু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা যেমন ভেজানো ছিল তেমনি ভেজিয়ে দিয়ে গেল। শেষ পর্যন্ত এটা পড়ে বনমালীকে দখল করেই ছাড়ল। সেদিনকার কচি মেয়ে কি এমন মূল্য দিয়ে সে বনমালীকে কিনল যে তার ছেলের জীবনটা পুরো সোনায় মোড়ানোর বন্দোবস্ত হয়ে গেল। বনমালী এবার সারা জীবন অনুতাপ করবে আর বাধ্য হয়ে পরীর ছেলের পিছনে টাকা ঢালবে। হয়তো হয়তো ভুবনকে না দিয়ে এই বাড়িটা সে পরীকেই দেবে। বলবে বলবে ভুবন আর বাড়ি নিয়ে কি করবে চারুদি, পরীকেই দিয়ে দিলাম। তখন কি হবে? তখন ঘরে গিয়ে খাটে বসে ছেলের গায়ে হাত রেখে চারু অনেকক্ষণ চুপচাপ ভাবল। তার মন বলছে চারুকে আসতে যেতে ওরা দুজনেই দেখেছে বা কিছু হলেও টের পেয়েছে, পাক টের। কাল যদি তাদের চোখে মুখে হাবে ভাবে বিন্দুমাত্র লজ্জা না থাকে তো সেও লজ্জায় মাথা নিচু করে থাকবে না। পরি তার কে? কেউ নয়। কপাল পুড়েছে যে মেয়ের এখনো 3 মাস হয়নি, তার মধ্যে এমন কাজ যে করতে পারে তাকে নিজের বোন ভাবাও ঘেন্না। বাড়ির ঝিও ওর চেয়ে আপন। ওর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। মনে মনে মস্ত এক প্রতিজ্ঞা করে 18 বছরের ঘুমন্ত ছেলের মাথায় সস্নেহে চুমু খেয়ে তার ছোট্ট কাঁথা পাতা বিছানায় শুয়ে পড়ল। এ বাড়িতে পাপের বন্যা বয়ে যাক, তবু এ ঘরখানাকে সে পবিত্র মনে করবে। যত দিন বাঁচে সপুত্র এই ঘর ছেড়ে সে নড়বে না। যেমন বাইরের বৃষ্টি গায়ে লাগলো না, তেমনি বাইরের যত অন্যায় ঘটে চলুক, মা ছেলের গায়ে তার আঁচ অব্দি আসবে না। দাঁতে দাঁত চেপে এত কিছু ভেবেও চারু বাকিটা রাত এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারল। ছোটবেলার সেই সহজ সরল পরীর কথা মনে পড়ে যেতে থাকে। বাপের বাড়ির গ্রামে পরি যখন ছেঁড়া ডুরে শাড়ি পরে ঘুরে বেড়াতো আর বিয়ের পর এখানে এসে পিঠে বেনি দুলিয়ে স্কুলে যেত, তখনকার কথা। কত আদরে কত যত্নে তাকে সে মানুষ করেছিল। সেই পরি যে আজ তার ভুবনের মুখের ভাত কেড়ে নেওয়ার জন্য এমনভাবে নিজের সর্বনাশ করল, এই ভাবনা চারুকে ভেতর ভেতর দগ্ধ করতে থাকে। বনমালীকে ভালোবেসেই হোক বা যৌবনের অতৃপ্ত কামনায় কিংবা নিতান্ত ছেলে মানুষেতে পরি যে এই নিদারুণ ভুল করে থাকতে পারে, চারুর মনে ঘুণাক্ষরেও সে কথা এলো না। তার স্থির বিশ্বাস মতলব থাকে। যেদিকে যেভাবে মানুষ পা ফেলুক, পিছনে মতলব থাকে। বনমালীর 38 বছর বয়স হয়েছে। টাকা ছাড়া তার আর কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গম্ভীর। প্রথম বয়সে মনে মনে চারুও তাকে একটু ভয় করত। মনে হতো তার ভেতরটা কি কারণে বুঝি বড্ড যন্ত্রণা কাতর থাকে। তখন বনমালী যুবক, তবুও কই সে তো কখনো তার প্রতি কোনো আকর্ষণ বোধ করেনি। বনমালীর কাছাকাছি আসার চেষ্টা, তার নির্বাক আবেদন, তার 2 চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করেছে, অগ্রাহ্য করেছে, তার ইয়ত্তা নেই। কিন্তু আজ তার মনে হচ্ছে সে বোধহয় ভুলই করেছে। সে যদি নিজের আখের গোছানোর কথা ভাবত, তাহলে আজ তার নিজেকে পরীর থেকে ছোট লাগত না। কিন্তু
কিন্তু চারুই বা কি করবে? তার জীবনের সঙ্গে টিকে থাকার লড়াইটা এমন প্রবলভাবে ওতপ্রোত হয়ে জড়িয়েছিল যে সে কখনোই কোনো অন্ধ আবেগকে জীবনে স্থান দেওয়ার সুযোগই পায়নি। চিরটা কাল তাকে সংসারের এলোমেলো বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। প্রথম জীবনে তার লড়াই ছিল অভাবের সঙ্গে, আর গ্রামের 2-3টি যুবকের স্বভাবের সঙ্গে। বিয়ের পর তার লড়াই শুরু হয় ধনসম্পত্তি আগলে রাখার কারবার নিয়ে। এর কোনোটাই কিন্তু সহজ ছিল না। মাথার ওপর কোনো যোগ্য পুরুষ অভিভাবক না থাকার অভাবে একা হাতে তাকে সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতে হয়েছে। তার ওপর আবার পাগল স্বামীর দৌরাত্ম। এত কিছুর মধ্যে নিজেকেও নিয়ন্ত্রণ করে চলতে হয়েছে চারুকে। হাতে টাকা, দেহে রূপ, মনে অতৃপ্ত যৌবন, একত্রে এই 3টি অবাধ্য দিককে সামলাতেও চারুকে কম বেগ পেতে হয়নি, কম কিছু সহ্য করতে হয়নি। চারুর হৃদয় এমনি এমনি পাষাণ হয়ে ওঠেনি। পরদিন সকালে সে নিজে গিয়ে পরীকে ডেকে তুলল। মুখের ভাব এমন যেন কিছুই ঘটেনি। পরি, এই পরি, নে ওঠে, বার অনেক বেলা হয়েছে। পরি সাড়া দিল না। পায়ের বুড়ো আঙুলের দিকে চেয়ে চুপ করে শুয়ে রইল। তাকে আর কিছু না বলে খোকাকে তুলে নিয়ে বাইরে চলে এলো চারু। বাগানের দিকে আসতেই সে আবিষ্কার করলো বনমালীকে। এক মুহূর্তের জন্য তার হৃদয়টা কেমন জানি কেঁপে উঠল। মনে পড়ল অতীতের এক দিনে এই বাগানে স্বপ্নধূসর সন্ধ্যায় বনমালী একরকম জোর করে তাকে প্রায় চুমু খেতে চেয়েছিল। সেদিন যদি চারু বাধা না দিত। যাক, গাছের ডাল থেকে টপ টপ করে জল পড়ছে। কতগুলি ফুলের গাছ নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির দাপটে। চারু বলল, কি বৃষ্টিটাই না কাল হয়ে গেল। বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেছে। আমি ভাবছি আজ একবার তারকেশ্বর যাব ভাই। কেন্তির মা 200 টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশি যেতে চায়। তো তুমি যাবে নাকি ওদের সঙ্গে? চারু ডানে বানে মাথা নাড়ল। মনে মনে ভাবল, কাশি মাথায় থাক, তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। খেন্তির মায়ের আর কি, ওট বলতে ও যেখানে খুশি যেতে পারে, আনতে পারিনি। আমাদের মায়া মমতা আছে। 20 বছর ধরে যার সঙ্গে। চারু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারকেশ্বর রওনা হওয়ার আগে চারু বলে গেল, ভুবন রইল ভাই, একটু দেখো। আর শোনো, কাল পরের একাদশী। ওই বয়সে ওর একাদশী করবার যে কি দরকার কে জানে। কথা কি শুনবে মেয়ে? তোমাকেও খুব মানে। ফলটল যদি খাওয়াতে পারো একটু চেষ্টা করে দেখো ভাই। হ্যাঁ, আসি। আগে চারুর বাড়ির নায়েব মশাই প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসত। তারপরই চারু তারকেশ্বর যেত। এবার সে আর সেসবের তোয়াক্কা না করে সোজাসুজি গিয়ে যাত্রী নিবাসে উঠল। প্রত্যেক দিন এই মানত করে সে দেবতার কাছে পুজো দিল যে তার ফিরে যাওয়ার আগে পরি যেন কলেরা হয়ে মারা যায়। পরির যে আর বেঁচে থাকার দরকার নেই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করে বুঝিয়ে দিল। রইল বাকি পরির ছেলে, তাকে চারুই মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পুজো দিয়ে যাত্রীনিবাসে ফিরে চারু দেখল একটা বইয়ের কলেরা হয়েছে। তাকে 7 তাড়াতাড়ি যাত্রীনিবাস থেকে বের করে দেওয়ার জন্য যাত্রীনিবাস রীতিমতন সরগরম। সকালেই বউটার সঙ্গে চারুর পরিচয় ছিল। স্বামীর অম্বরের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে নিয়েই মরিয়া হয়ে সে ঠাকুরের কাছে হত্যে দিয়ে এসেছে। বউটার নাম কনক, বয়স অল্প, থপথপ করে পা ফেলে চলার ভঙ্গিটা অনেকটা পরীর মতো। ছোট্ট দেওরকে দুধ খেতে দেবে বলে সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করতে এসেছিল। মিশুকে মেয়েটার সঙ্গে ঘনিষ্ঠতা হতে খুব বেশি সময় লাগেনি চারু। হ্যাঁ মাসিমা, কদিন থাকবেন আপনি? আজ নিয়ে 3 দিন হলো, আরো 5-6 দিন থাকবার ইচ্ছে আছে। এখন বাবা যা করেন,
পরের কাছে পাগল ছেলে ফেলে এসেছি মা, থাকতে কি আর মন হয়? কিন্তু দেখি কটা দিন ছেলেটাকে কেমন যত্ন আত্তি করে, আমি চোখ বুঝলে ওদের কাছেই তো থাকতে হবে, বলো তো। বসো বাচ্চা এখানে, পা গুটিয়ে বসো না। বিছানা একটু নোংরা হয়তো হবে, তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে, ফিরে গিয়ে আমি তা কি করে জানবো? এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম গো, আমার কি ওসব ভুল হয় বাছা? সেসব ব্যবস্থা আমি করে এসেছি, আমাদের পদ্মচিকে 2 টাকা দিয়ে এসেছি, বলে এসেছি চোখ দিয়ে যেন সব দেখে, কান দিয়ে যেন সব শোনে, ফিরে গেলে যেন আমার সব বলতে পারে। এখানে এসে চারু যেন কারুর সঙ্গে 2টো মনের কথা বলতে পেরে বেঁচেছে। বাড়িতে থাকলে তাকে সাবধানে মেপে চেপে কথা বলতে হয়। কে জানে কে গ্রাম্য মনে করবে, বুড়ি মনে করবে। আপনি তাহলে আছেন কদিন? আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগে কি 3 দিন লাগে তার তো ঠিক নেই। একাকি করে থাকবে এখানে ভেবে বড় ভাবনা হচ্ছিল। আপনি যখন রইলেন তখন অবশ্যই আর মুখে সবসময় একটা মায়াময় হাসি লেগে থাকে মেয়েটার। দেওরকে ডেকে বলেছিল, মাসিমাকে প্রণাম করো বাবা, মাসিমাকে প্রণাম করো। কাল কনক হত্যে দেবে বলে স্থির করেছিল, কিন্তু আজ তাদের এই বিপদ। ছেলে মানুষ দেওরটা একেবারে দিশেহারা হয়ে গিয়েছে, যে যা বলছে তাই করতে গিয়ে সে আর কিছুই করতে পারছে না। এদিকে যাত্রী নিবাসের কর্তা একটি গাড়ি ডেকে এনেই ক্রমাগতই বলছে, যাও না ঝগড়া, হাসপাতালে নিয়ে যাও না, সবাইকে মারবে নাকি? আচ্ছা বিয়াকে লোক বাবু, তুমি কথাটা জানাজানি হওয়ার আগে আমাকে আবার বলতে নেই। এই দেখুন, আপনারা কেউ করতে যাবেন না, কোনো ভয় নেই, আমি বলছি কোনো ভয় নেই। রুগীকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, প্রত্যেক ঘরের চৌকাঠ থেকে চাল পর্যন্ত সব ফিসেন ফিট করে দিচ্ছি। আপনাদের যদি কিছু হয় তো আমায় বলবেন তখন। চারু সঙ্গীর চাকরকে গাড়ি আনতে পাঠিয়ে দিল। কনকের দেওর এতক্ষণ তাকে দেখতে পায়নি, এবার তার দিকে চোখ পড়ায় সে যেন অকলে কুল পেল। তা যাও না বাচ্চা, হাসপাতালে নিয়ে যাও না, এখানে কি চিকিৎসা হয়? হে কি, এখন একজন ডাক্তার ডাকুনি, করেছোটা কি? ডাক্তার আনতে পাঠাও বাচ্চা, আগে ডাক্তারখানা আনতে পাঠাও, তারপর অন্য কথা। যাও যাও যাও। এই বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একেবারে বেরুলো চাকর গাড়ি নিয়ে ফিরে আসলে পর। নিজের জিনিস ফিরিয়ে নিয়ে চোরের মতো কয়েকবার চারিদিকে চেয়ে কনকের দেওরের হাতে 10 টাকার নোট গুঁজে দিয়ে সে পালিয়ে আসলো। বাড়ি ফিরে ধুলো পায়ে সকলের আগে চারু যে কাজটা করলো সেটা হচ্ছে পরীর হাতে পাথরের বাটিতে নির্মাল্য তুলে দিল। গম্ভীর মুখে বলল, আহ, 1 হাতে নয় 2 হাতে ধর, ছেলের মা তুই, তোর কি সাহস কম নয়? পড়ি কপালে ঠেকে এবার খেয়ে ফেল। 2টো ভাত দে দিদি। ভাত নয়, প্রসাদ, খা। দাঁড়িয়ে থেকে সে পরীর নির্মাল্য পান করার দৃশ্য চেয়ে চেয়ে দেখল। তারপর বাটিটা নিয়ে স্নানের ঘরে সাবান দিয়ে সোডা দিয়ে অনেকবার মাজল। নিজে 1 ঘন্টা ধরে স্নান করে এসে বেতের বাস্কেট থেকে দেবতার ফুল বের করে ভুবনের কপালে ছুঁয়ে দিয়ে জিজ্ঞাসা করল, ভুবন, তোকে সকলে ভালোবেসেছে তো? ভুবন অস্বীকার করল। তোমার কাছে পালিয়ে যাচ্ছিল, কেসটা আমায় ধরে আনলো কেন? আমায় আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। ঘরে বন্ধ করে রেখেছিল। চারু ঝিকে জিজ্ঞাসা করল, কি রে পদ্ম, সকলের ভাবসাব কিরকম দেখলি এতদিন? কি আর বলবো মা, সকলের হাব ভাব মন্দ নয়, আবার ভালোও নয়, দুইয়েরই মাঝামাঝি। তোমার বোন তোমার ছেলেকে ঠিক সময় মতো না হলেও দেখে খাইয়েছে। ছেলে যখন তোমার জন্য কাঁদতো তাকে কাছে বসিয়ে ভুলিয়েছে, তবে চোখে চোখে ওকে কেউই রাখেনি। কাল দুপুরবেলা ভুবন চুপি চুপি পালাচ্ছিল গো, আমি দেখতে পেয়ে কেষ্টকে দিয়ে ধরিয়ে আনিয়েছি। গোলমাল শুনে এসে বনমালী দাদা তাকে কয়েক ঘন্টা ঘরে বন্ধ করে রেখেছে। কি জানো মা, মার মতো করে কেউ কি করে গো? কেউ করে না। আমি তো চিরকাল বাঁচব না পদ্ম,
তখন কি হবে বল দেখি? তা মারধর করেনি তো কেউ? ধরে আনবার সময় কাল কেষ্ট মনে হয় ভুবনকে একটু মেরেছিল, কিন্তু পদ্ম এখন সে কথা চারুর থেকে গোপন করে গেল। মুখে বলল, না না, মারধর কেউ করেনি। চারুর পুরো নাম চারু দর্শনা, পরীর পরিরানী। এগুলো কেবল যে নাম তা নয়, মানানসই না। কেন জানা নেই, আজ সারা দিন পরীকে চারু বিশেষভাবে খুঁটিয়ে দেখছিল। বোন তার সত্যিই অপরূপ, অভিনব। পরী যতবার তার লাল করা ঠোঁট দুটো ফাঁক করে হাসে, ততবারই যেন চারুর সর্বাঙ্গে একটা শিহরণ বয়ে যায়। মনে মনে ভাবে, না, এত রূপ নিয়ে সংসারে থাকাটা কিছু না। চারদিকে আগুন জ্বেলে দিত বইতো নয়। চারুর শরীরটা ভালো লাগছিল না। সে সকাল সকাল শুয়ে পড়ল। একটা আশঙ্কা সে মন থেকে কোনো মতেই দূর করতে পারছে না। আজ রাত্রেই যদি পরীর কলেরার লক্ষণ প্রকাশ পায়, তাহলে তো ভুবনকে কোথাও সরানোর সময় পাওয়া যাবে না। তারকেশ্বরের সেই বউটার ভেদ বমির কথা মনে আসতেই চারুর গাটা কেমন যেন ঘিন ঘিন করতে লাগলো। মনে হলো যেন একটা নোংরা জায়গার মধ্যে সে শুয়ে আছে, বিছানাটা অপবিত্র, অশুচি। সম্ভবত মনের ঘেন্নাতেই খানিক পরে চারুর বমির দমক আসতে লাগলো। পরক্ষণে সে প্রথমবার বমি করল। একবার বমি করেই চারুর মনে হলো সমস্ত শরীরের রস তার শুকিয়ে আসছে। দিদির বমি করার শব্দে পরি উঠে এসেছে। চারু কেঁদে কেঁদে তাকে বলল, ও পরি, পরি আমার কলেরা হয়েছে রে, বনমালীকে ডাক, শিগগির বনমালীকে ডাক। বনমালী উঠে এলো। ডাক্তারকে খবর পাঠানো হলো। ডাক্তার আসলো 1 ঘন্টা পরে। ইতিমধ্যে চারুর মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছে। বিড়বিড় করে আপন মনে কি যে সে বকতে লাগলো, কেউই তার মানে বুঝল না। কিন্তু মানে বুঝুক আর না বুঝুক, বনমালী বার কতক তাকে শুনিয়ে শুনিয়ে বলল, ভুবনের জন্য তোমার ভয় নেই, ভুবনের ভার আমি নিলাম। পরীর মনে হলো তারও এখানে কিছু বলা দরকার, নয়তো খারাপ দেখায়। হাজার হোক দিদি বলে কথা। দিদি গো, শান্ত হ। ভুবনকে আমি চোখে চোখে রাখবো সর্বক্ষণ, চোখের আড়াল করবো না কখনো। দিদি, তুমি শান্ত হ। কিন্তু এখানে যারা যারা দাঁড়িয়ে এত দরদ দিয়ে কথাগুলো বলছে, মরে গেলেও চারু কি এদের একটা কথাও বিশ্বাস করে উঠতে পারবে? 40টা বছর সংসারে বাস করে মানুষের কাছে যে শিক্ষা সে পেয়েছে, শুধু মৃত্যু কেন, যার বিধান তারও বোধহয় ক্ষমতা নেই, সে শিক্ষা তাকে ভুলিয়ে দেয়। দিন কতক পরে খুব কাঁদল। সারাদিন বনমালীর কানের কাছে সে এই একই কথা বলে চলল। বনমালী কিছু উত্তর দেয় না। আজকাল পরি তার কাছাকাছি এলেই সে এড়িয়ে চলে। পরি সেটা লক্ষ্য করেছে। সে সব ভয়ে কান্নাকাটি বন্ধ করল। সুর বদলিয়ে বলল, একদিনের তরে সুখ কাকে বলে কখনো জানেন? তারপর তো ওই রকম ছেলে গিয়েছে না বেঁচেছে। শরীরও ভেঙে গিয়েছিল। হ্যাঁ, অম্বলের অসুখটা হবার পর থেকেই যেন মরার দোরগোড়ায় এগিয়ে গেলে। অথচ একটু যত্ন হয়নি? যত্ন? কখনো কারোর যত্ন নিলে তো? তেমন মানুষই না দিদি। সকলের সেবাই করেছে প্রাণপণে, পরের জন্য খেটে প্রাণটা দিয়েছে। বড় ঘা খেয়ে গেল গো। আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কি বলো? হলে না কেন? বাহ, বেশ প্রশ্ন বটে। হ্যাঁ, আমি হলাম গিয়ে মেয়ে মানুষ, আমাদের কি অত হিসাব থাকে? তুমি ঘরে এলে আমার বলে বিশ্ব ব্রহ্মাণ্ডও ভুল হয়ে যায়। আমি আবার সাবধান থাকবো, কি যে বলো না। চারুর মৃত্যুর পর বনমালী দিনে অথবা রাত্রে কখনোই আর পরীর ঘরে আসেনি।
পড়ি পড়ল অথই ভাবনা। সেদিন চুলে সে অল্প একটু তেল দিল। এলো চুলে একটু স্নিগ্ধ রুক্ষতাই ভালো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবার পর বাটিতে পাতলা করে আলতা গুলে গালে লাগিয়ে সিল্কের রুমাল দিয়ে মুছে নিল। ছোট্ট একটা পান সেজে মুখে নিয়ে খানিক চিবিয়েই ফেলে দিল। তারপর হেলতে দুলতে গেল বনমালীর কাছে। গলায় খানিক কৌতুকের সুর এনে বলল, শোনো, কাছে সরে এসো, কানে কানে বলি। একটা ফিডিং বোতল এনো, আমি মরুভূমি হয়ে গেছি, আনবে তো? আনবো। পদ্মর কাছে খোকাবাড়ি কাঁদছে পড়ি। পদ্মকে ইচ্ছে করেই কাঁদায়। তাহলে পদ্মর কাছে না দিলেই তো হয়। আর আমাকেও সেজেগুজে ফিটফাট থাকতে না বললেই হয়। বনমালী পরীর গালে একটা টোকা দিল। না সাজলেই তোকে ভালো দেখায় পড়ি। বনমালী চলে গেলে পরী ছুটতে গিয়ে পদ্মঝির কাছ থেকে খোকাকে ছিনিয়ে নিয়ে চোখ পাকিয়ে বলল, তোকে না 25 বার বলেছি বাবুর ধারে কাছে খোকাকে তুই নিয়ে যাবি না? বাবু নিজে ডাকলে গো, বলে খোকাকে আন তো পদ্ম। তেনার কথা না শুনলে ভয় মরি যায় গো দিদিমণি। মরণ? তোমার আবার ভয়টা কিসের? তা তুই যাই বল, বাবুকে আমি বড্ড দড়াই বাবু। দেখলে বুকের মধ্যে খান্দনে কেমন ঢিপ ঢিপ করে গো দিদিমণি। এই এক দূর থেকে বাবুকে আমি গড় করি। আচ্ছা আচ্ছা, বেশ 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 করিস। তারপর কি হলো বল? ভয় ভয় খোকাকে তো নিয়ে গেলু, বাবু কোলে নিলে, আদর করলে, চুমু পর্যন্ত খেলে গো। তারপর বললে বেশ ছেলেটা না রে পদ্ম। লাজে মরি গো দিদিমণি। বনমালী বাইরে থেকে ফিরতেই পরী বলল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসো কি করে বলো তো? তোমার হিংসে হয় না? না, দুদিনের জন্য এসেছে, ওকে আবার হিংসে করবো কি? বরং তোর ছেলে বলে ভালোই বাসি। পরীর মুখ শুকিয়ে গেল। এ কি পরিণাম! সংক্ষিপ্ত, সাংঘাতিক। আয়না কি তাহলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? বনমালীর সেই উগ্র আবেগময় ভালোবাসা এর মধ্যে উবে গেল কি করে? আজন্ম নিজেকে আসিতে দেখলেও পরীর নিজেকে প্রতিবারই নতুন মনে হয়েছে। নিজের রূপ, নিজের যৌবনের জাদুর প্রতি তার বিশ্বাস অটুট। তবুও বনমালীর কাছে সে এর মধ্যেই পুরনো হয়ে গেল। মাথায় না তুলে বনমালী তাকে কোথায় নামিয়ে দিতে চাইছে? পরীর বুক ভয়ে দুরু দুরু করতে লাগলো। তার পাপের সমান অংশীদার তখনও চোখের আড়ালে চলে যায়নি। বনমালীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে পরীর মনে হলো পদ্মঝি মিথ্যে বলেনি। বনমালীকে সেও কম ভয় করেনি। অবস্থাকে অতিক্রম করে যাওয়া বনমালীর চিরদিনের স্বভাব। জীবনে যাই ঘটুক, তা সহজ হোক বা গুরুতর, সেসব নিয়ে বনমালীর বেশি মাথা ঘামাবার সময় বা ইচ্ছা কোনোটাই হয় না। সে যা চায় যেভাবেই হোক আদায় করেই ক্ষান্ত হয়। কিন্তু তারপরে সেই সজীব বা নির্জীব বস্তুর দিকে ফিরে তাকানোর রুচি তার আর হয় না। তা সত্ত্বেও এই সংসারে তাকে কেবলমাত্র জব্দ করতে পেরেছিল চারু। চারু ছিল বনমালীর প্রথম বয়সের নেশা, অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। যে বয়সে নারী দেহের সুলভতা সম্বন্ধে তার প্রথম জ্ঞান জন্মে, নারী মনের দুর্লভতায় তার প্রথম হতাশা জাগে, চারুকে বনমালী সেই বয়সে দেহ মন দিয়ে চেয়েছিল। চারু রীতিমতো তাকে নিয়ে খেলত, ওষুধের ডোজে আশা দিয়ে তার প্রেমকে বাঁচিয়ে রাখত। তারপর প্রাণপণে সেই খেলার উন্মাদনা উপভোগ করত। বনমালীর এক গ্লাসে পেট ভরানোর ইচ্ছেটা বন্য জন্তুর খিদের মতো চারুর দুর্ভেদ্য সাবধানতাকে ঘিরে পাক খেয়ে খেয়ে মরত দিনের পর দিন, মাসের পর মাস।
পরীর রূপ আছে, কিন্তু চারুর মতো প্রতিভা নেই, কারণ সে সহজলভ্য। তাই বনমালীর অদ্ভুত মনকে সে বেশি দিন নিজের বশে রাখতে পারল না। তার নদীতে হাঁটু ডুবিয়ে বনমালী পার তো হয়ে গেল, কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারল না। তবু পরী চেষ্টার কোনো ত্রুটি রাখে না। সকাল হোক বা রাত্রি, সে যত্ন করে নিজের ঘর গোছায়, বালিশের নিচে জুঁই আর বেল ফুল রেখে দেয়। কিন্তু যার জন্য এত আয়োজন, সে আসে না। সোজাসুজি নিমন্ত্রণ করবার সাহস পরীর নেই। জানালায় বসে সে শুধু কাঁদে। এখন ঘোর বর্ষাকাল, প্রতি রাতেই প্রায় বৃষ্টি নামে, ধুয়ে যায় চারপাশ। একইভাবে পরীর চোখের জলে ধুয়ে যায় তার স্বপ্নগুলো। খোকা কাঁদে, কোকিয়ে ওঠে, গলা ভেঙে আসে। তারপর শ্রান্ত হয়ে একসময় সে ঘুমিয়ে পড়ে। পরীর সারা শব্দ দেয় না। খানিক পরে খোকার মুখের ওপর ঝুঁকে বিড়বিড়িয়ে বলতে থাকে, শোধ নিস, শোধ নিস, তাতেই হবে। ছাড়বি কেন? ছাড়বি কেন? শোধ নিস। কিরে কিরে, শুনছিস? কিরে, শুনবি না আমার কথা? মানবি না বেশ? তাহলে বল বল, কেন তুই এসেছিলি হারামজাদা? কেন কেন কেন? খোকা আবার কাঁদে। তাকে ওইভাবেই ফেলে রেখে গভীর রাতে দরজা খুলে সে বাইরে চলে যায়। প্যাসেজের আলো নিভিয়ে অন্ধকারে এ বারান্দা ও বারান্দা ঘুরে বেড়ায়, ঘরে ঘরে উঁকি দেয়, বনমালীর ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকে। এমনই এক রাতে ভুবনের ঘরে উঁকি দিয়ে সে দেখতে পেল বিছানায় উবুর হয়ে সে হাপুস নয়নে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্যটা খানিকক্ষণ উপভোগ করল পরী। সে চিরদিনই দুঃখে, অন্যের দুঃখ দেখলে সে আনন্দ পায়। তারপর পা টিপে টিপে গিয়ে বনমালীকে ডেকে তুলল। এই যে শুনছ, ভুবন কিরকম করছে দেখবে চলো। কিরকম করছে? কাঁদছে আর ছটফট করছে। অন্ধকারে পড়ে বনমালীর গা ঘেঁষে আসলো। প্যাসেজের আলো নিবিয়েছে কে? আমি। বনমালী সুইচ টিপে আলো জ্বালল। আরে কি করলে? এখন নিভিয়ে দাও। তুই এখন ঘরে যা। পরীর দিকে আর ফিরে না তাকিয়ে বনমালী গটগট করে হেঁটে ভুবনের ঘরের দিকে এগিয়ে গেল। রাগে ক্ষোভে আত্মহারা পরী দাঁড়িয়ে থাকলো হতবিহ্বল হয়ে। বনমালীর পাশের ঘরখানা হেমলতার। তিনি দিনের বেলায় বিছানায় শুয়ে থাকেন বলে রাত্রে বিছানায় শুয়ে আর ঘুমন না, ঝিমন। বারান্দায় কথাবার্তার আওয়াজ শুনে তিনি বের হয়ে আসলেন। কে রে, পড়ি নাকি? বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস পড়ি? মরণ আমার, বেহায়া মেয়ে, কি করছিস ওখানে? পরী তখন যে কাজটা করে বসল তার অর্থ আর উদ্দেশ্য পরিষ্কার। চট করে বনমালীর ঘরে ঢুকে সে দরাম করে দরজাটা বন্ধ করে দিল। হেমলতা যেন আর নড়বার শক্তি নেই। তার কিছু করার আগেই বনমালী একটা চাদর গায়ে জড়িয়ে মায়ের পাশ কাটিয়ে ছুটে এসে নিজের ঘরে চলে গেল। হে হে, কি কাণ্ড মা! হ্যাঁ, হে কি কাণ্ড! ঠাকুর ঠাকুর ঠাকুর। পরদিনটা কোনো রকমে চুপ করে থেকে তারপরের দিন হেমলতা ছেলেকে অনুরোধ করলেন, পরীকে পাঠিয়ে দে বনমালী, পরীকে পাঠিয়ে দে। দেব, এখন থাক। পরীকে এখন সে আর গ্রাহ্য করে না। তবু তার এই ছটপটানি দেখতে বনমালীর ভারী মজা লাগছে। যতদিন না ওই মেয়ে থামছে, বনমালী তাকে কোথাও পাঠাবে না। হেমলতা অত জানেন না। তিনি আবার বললেন, না বাবা, পাঠিয়ে দে। স্বামী না থাক, স্বামীর ঘর তো আছে, কেন পরের বোঝা ঘাড়ে করে নিয়ে আছিস? হ্যাঁ, রুটি খায়, ও আবার বোঝা কি মা?
হেমলতা আর কিছু বলতে সাহস পেলেন না। ডাইনির মায়া থেকে ছেলেকে কেমন করে উদ্ধার করবেন শুয়ে শুয়ে সেসবই ভাবতে লাগলেন। কবিরাজের মাথা গরম না করবার উপদেশটা পর্যন্ত তার আর মনে থাকল না। দুদিন পরে আবার বললেন, যা রাগি মানুষ তুই, তোকে বলতে আমার সাহস হয় না বাবু, কিন্তু চোখ মেলে তো আর দেখা যায় না বনমালী। কি হয়েছে? রাগের মাথায় কিছু করে বসবি না, আগে বল। না, রাগ করবো কেন? আমার রাগ হবে না, বলো। পরি স্বভাব চরিত্র ভালো নয় বনমালী, মেয়েটা মিটমিটে শয়তান। শ্রীধরের ভাইটা আসে জানিস তো, ওই যে লম্বা রোগা কোঁকড়া কোঁকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী। দুপুর বেলা সেদিন চোরের মতো পরির ঘর থেকে বেরিয়ে এদিক ওদিকে চেয়ে নিচে নেমে গেল। কবে? পরশু। পরশু? আমি তো তখন পরির ঘরেই ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষ কথা সন্দেহ করো না মা, পরি সেরকম নয়। হেমলতার মাথা ঘুরতে লাগলো। তার মিথ্যের পাশে ছেলের মিথ্যে এসে দাঁড়াতেই তার মুখোশ খুলে গেল, যেন গোপন সত্যি প্রকাশ হয়ে গেল। লজ্জার আর সীমা রইল না। বাহাদুরি করতে যাওয়ার এই শাস্তি। চুপচাপ থাকলেই হতো। ৩৮ বছরের লাখপতি ছেলের ভালো করতে যাওয়া কি তার সাজে? এদিকে বনমালীর স্বাভাবিক সংযত নির্মমতায় পরি পাগল হয়ে উঠল। কেন এরকম হলো? বনমালীর অমন উদ্দাম কামনা তুবড়ির মতো জ্বলে ওঠে, এমন অকস্মাৎ কেমন করি বা নিভে গেল কিছুই সে বোঝে না। দিন রাত আগের অবস্থা ফিরিয়ে আনবার উপায় চিন্তা করে। আপন মনেই সারাদিন ভাবে, কি করেছে কি করেছে, আচ্ছা অভিমান করে গম্ভীর হয়ে থাকবো নাকি নাকি যেন কিছুই হয়নি এমন ভাবে হেসে খেলে দিন কাটাবো? না 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 না, আর কারো দিকে একটু ঝুঁকবো না। একদিন রাত দুপুরে ঘরে গিয়ে পাগলের মতো ওর উপরেই ঝাঁপিয়ে যাব। পায়ে ধরে যে দোষী করে থাকি তার জন্য ক্ষমা চাই। তাই করব। অনেক ভেবে শেষমেশ এর মধ্যে শেষ পন্থা দুটোই অবলম্বন করল। কিন্তু বনমালী সে সুযোগ দিলে তো কিছুতেই কিছু হয় না। দিন দিন পরি শুকিয়ে যায়। ভুবনকে এখন বনমালী খুব ভালোবাসে, অন্তত তার ভাব দেখে সেটাই মনে হয়। কেষ্টকে এসে অন্য কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছে। কেবল ভুবনকে সর্বদা চোখে চোখে রাখাই তার একমাত্র কাজ। খাওয়ার সময় বনমালী ভুবনকে কাছে নিয়ে খেতে বসায়। প্রায়ই তাকে সঙ্গে নিয়ে মোটরে করে বেড়াতে নিয়ে যায়। অবসর সময়ে কাছে ডেকে তার সঙ্গে কথা বলে, তাকে নানান বিষয় শেখাবার চেষ্টা করে। ভুবন যতই জড়বুদ্ধি সম্পন্ন হোক, তাকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টাই যেন বনমালীর এখন একমাত্র লক্ষ্য। কথায় কথায় সেদিন বলছিল, ওকে চারুদি বোকা করে রেখেছিল, আসলে ও বোকা নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আগে থাকতে আমার হতে পড়লে এদিনে মানুষ হয়েছে। খোকাকেও তুমি মানুষ করে দিও। বনমালী ঠোঁটের কোণে মেকি হাসি সাজিয়ে রাখে। পরি হয়তো বোঝে, কিন্তু মানতে চায় না। ওদিকে বনমালীর প্রতি ভুবনের আনুগত্য অদ্ভুত। কদিন হলো হেমলতার জ্বর হয়েছে। তিনি আর বাঁচবার আশা করেন না, তাই প্রাণপণে ছেলের সেবা আদায় করে নিচ্ছে। বনমালী বলে, অফিসে কাজ আছে মা, যেতে হবে। আমায় চিতায় তুলে দিয়ে যাস। মায়ের মাথার কাছে বসে থাকতে থাকতে বনমালী বিরক্ত হয়ে যায়। বিকেল হয়ে এলে উঠে গিয়ে বাগানে পায়চারি করে। এদিকে ভুবন বারবার হলঘরের বড় ঘড়িটার দিকে তাকাতে থাকে। হঠাৎ সে কি যেন লক্ষ্য করে ভয়ানক চমকে উঠল। এইমাত্র সে দেখল
5:20 হয়েছে, অথচ এর মধ্যে 6:30 বাজতে চলল কি করে? ঘড়ির ডায়ালটা ভালো করে দেখবার জন্য ভুবনের প্রকাণ্ড দেহটা বিহ্বল প্রশ্নের ভঙ্গিতে পিছন দিকে হেলতে থাকে। তারপর এক সময়ে সে তার ভুল বুঝতে পারে। ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটার মধ্যে গোলমাল করে ফেলে সে যেন ভারী বোকামো করে ফেলেছে এই ভেবে খিলখিল করে হেসে ফেলে। গোল গোল চোখ পাকিয়ে ঘড়িটাকেই শাসনের সুরে বলে, ভেঙে ফেলে দেবো পাজি কোথাকার, ভেঙে দেবো, ফেলে দেবো, তোকে ফেলে দেবো, ভেঙে দেবো। ঘড়িতে 6টা বাজতেই সে বাগানে ছুটে গেল। মামা, মামা 6টা বাজলো, মামা 6টা বাজলো, মামা, মামা। বনমালী অবাক হয়। 6টার সময় হেমলতাকে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু সময় মতো ডেকে দেবার কথা তো সে ওকে কিছুই বলেনি। যাকে বলেছিল সে হয়তো অন্য কারোর সঙ্গে গল্পে মেতে আছে, কিন্তু অন্যকে দেওয়া তার সে আদেশ ভুবন ভোলেনি। কাঁটায় কাঁটায়, অক্ষরে অক্ষরে আদেশ পালন করেছে। কেন করেছে? বনমালীকে একটু খুশি করার জন্য। কোনো প্রত্যাশা করেন, কোনো মতলব হাসিল করবার জন্য নয়, কেবল তাকে খুশি করবার জন্য, শুধু এইটুকু। ভুবনকে সে যে ভালো বলেছে সেটা কিন্তু অকারণ নয়। ভুবনের নিঃস্বার্থ ভালোবাসা ছাড়াও আরেকটা কারণ ছিল। চারুর জন্য পরী কেঁদেছে, কিন্তু তার কান্নায় বনমালী হয়েছে বিরক্ত। কিন্তু চারুর জন্য তার পেটের ছেলে ভুবনের শোক একটিবার মাত্র চোখে দেখে বনমালীর মনে শোকের ছোঁয়াচ লেগেছিল। আহত পশুর মতো ভুবন মাঝে মধ্যেই যে মায়ের জন্য ছটফট করে কাঁদে, তা দেখে বনমালীর মতন কঠোর হৃদয়ের পুরুষেরও ভেতর সিক্ত হয়ে ওঠে। পরীর সামনেই একদিন সে ভুবনকে বলল, একটা বাড়ি নিবি ভুবন? নেব মামা, নেব। আচ্ছা বেশ, তোকে তাহলে একটা বাড়ি লিখে দেব। যদিও সেটা এ বাড়ি নয়, শ্যামবাজারের একটা ছোট্ট বাড়ি সম্প্রতি এক প্রকার বিনামূল্যেই বনমালীর হাতে এসেছে। সেই বাড়িটাই দান করবার কথা সে ভেবেছিল, কিন্তু পরী তো তার মনের খবর রাখে না। সে ভাবল ভুবনকে বনমালী বাড়িটাই লিখে দেবে। একদিন মিথ্যা করে চারুকে সে যে প্রতিশ্রুতি দিয়েছিল আজ তা সত্যি সত্যি পালন করবে। পরীর বুকের মধ্যে জ্বালা করতে লাগলো। খোকাকে অনেকক্ষণ বুকে চেপে রেখেও সে জ্বালা তার কমল না। সারাদিন তার মেজাজ রুক্ষ হয়ে থাকল। বনমালীর আশ্রিতাদের মধ্যে সকলের চেয়ে নিরীহ খেন্তির মাকে এমন অপমানটাই সে করল যে 7 চরে রা না কারা মেয়েটা আজ সজোরে হাউ হাউ করে কাঁদতে লাগল। তারপর পদ্মজির সঙ্গে পরীর একপ্রস্ত ঝগড়া শুরু হলো। বিকালে বিনা অপরাধে কেষ্টকে সে তার পায়ের ঘাসে চটি ছুঁড়ে মারল এবং পঞ্চমী তিথিতে একাদশী করে গভীর রাত্রে উন্মাদিনীর মতো বনমালীর বন্ধ দরজার সামনে মাথা কপাল কুটে এসে ঘুমন্ত ছেলেটাকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তার কচি গলাটা সজোরে চেপে ধরল। খোকার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, শুধু গো গো শব্দ করছে যেন। একটা সময় পর গলা ছেড়ে দিতেই কাশিতে কাশিতে খোকা বমি করে ফেলল। পরদিন দেখা গেল তার গলাটা কেমন লাল হয়ে গিয়েছে। সে না পারছে কাঁদতে, আর না পারছে গলা দিয়ে টু শব্দটা বের করতে। পদ্ম ভয় পেয়ে গেল। ও মা গো, কি করে হলো গো এমন দিদিমণি? হ্যাঁ, ছেলেটার গলায় এমন কি করে হলো? বাবুর কীর্তি পদ্ম, অন্ধকারে। পদ্ম চোখ মিটমিট করে বলল, সেরে যাবে। আমি ভাবলাম বোধহয় পেলে হয়েছে। হ্যাঁ গো, দোবেলাটার হয়েছিল দেখো নি? দেখে আমি আবার ঘের নাই মরি দিদিমন। গলা জুড়ে এবারে সেই ঘা, বুঝে রক্তে, ওরে মা গো মা, আমার যেন ওরা গোটা গায়ে করে গুলি উঠছিল গো। সেই জন্যই তো আমি ভয় পেয়ে গেল। সেরে যাবে। কয়েকদিন পর অসুস্থ হেমলতার বাড়াবাড়ি রকমের হাল হলো।
সেদিন বনমালী সারা দিন মায়ের কাছেই থাকলো। দুপুরবেলা পরি চুপি চুপি ভুবনকে ডেকে বলল, তা ভুবন, মার কাছে যাবি? কি মার কাছে যাব? যাব 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 এক কাজ করতে হবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। যা, আমি যাচ্ছি। গাড়ি চাপিয়ে তোকে মার কাছে নিয়ে যাব, কেমন? ভুবন তৎক্ষণাৎ জামা গায়ে দিল। মামাকে বলে যাই? হ্যাঁ, তবেই তুমি গিয়েছ। মামা তোকে যেতে দেবে ভেবেছিস? ছাই দেবে। চল। ভুবন আর কিছু বলল না, চটি পায়ে দিয়ে মার কাছে যাওয়ার জন্য তৈরি হলো। শোন, কাউকে কিছু বলিস নি কিন্তু, খবরদার। বললে নিয়ে যাব না। যা, রাস্তায় দাঁড়াগে। ভুবনের যাওয়ার 1 মিনিট পরে খোকাকে কোলে নিয়ে খিড়কি দরজা দিয়ে বাড়ির পিছন দিকে গলিতে নেমে যেতেই পরি দেখে ভুবন তার অপেক্ষায় দাঁড়িয়ে ছটফট করছে। সে গিয়ে ভুবনের হাত ধরে তাকে হন হন করে টেনে নিয়ে এগিয়ে চলল। বড় রাস্তার পারে ট্যাক্সি ধরে সোজা গিয়ে হাজির হলো একেবারে হাওড়া স্টেশনে। দরাজ হাতে অনেকগুলো নোট কাউন্টারের ওপাশে চালান দিয়ে বম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একখানা টিকিট কিনে গাড়ি ছাড়ার অল্প আগে পরি ভুবনকে বোম্বে মেলের একটা খালি কামরায় তুলে দিল। যা যা বলেছি মনে আছে তো ভুবন? কাল বিকেলে ঠিক 6টার সময় যেখানে গাড়ি থামবে সেখানেই নেমে যাবে কিন্তু। ঠিক 6টার সময় কিন্তু। আমি ঘড়ি দেখতে জানি মাসি। হ্যাঁ। পকেট থেকে 10 টাকা দামের ঘড়িটা বের করে পরীকে দেখিয়ে বলল, মামা দিয়েছে। কটা বেজেছে জানো? 3টে বেজেছে। হ্যাঁ। ঘড়ি দেখে কাল ঠিক 6টার সময় নেমে যাবি। হ্যাঁ, গাড়ি না থামলে লাফিয়ে নেমে যাবি, কেমন? মার কাছে যাচ্ছিস কি না দেখিস, তোর কিচ্ছু হবে না। হ্যাঁ, 6টার সময় কিন্তু। আচ্ছা। টাকাটা ঠিক রেখেছিস? ওটা 5 টাকার নোট, জানিস তো? ভাঙিয়ে কাল খাবার কিনিস। মা স্টেশনে আসবে মাসি? হ্যাঁ রে, আসবে আসবে। কি মজা, কি মজা। ও মাসি, ও মাসি, বলছি একবার ঠিক খোকাকে দাও না মাসি, একটা চুমু খাই। একবার দাও না, দাও না। পরি খোকাকে বুকের মধ্যে আঁকড়ে ধরল। না 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 না, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। যা বাবা, যা। গলির মধ্যে ট্যাক্সি ছেড়ে দিয়ে খিড়কির দরজা দিয়ে পরি বাড়ি ঢুকল। তাকে অভ্যর্থনা করল বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলি পরি? ভুবন? ভুবনের আমি কি জানি? কেন বাড়িতে নেই? কেষ্ট, এদিকে আয়। কেষ্ট ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। তোকে ছাড়িয়ে দিলাম কেষ্ট, মাইনে যা জমেছে পাবি না। পালা, দাঁড়িয়ে থাকলে নয়তো পুলিশে দেবো। কেন বাবু, আমি কি করেছি? রাত দুপুরে তুই দোতলায় এসে দাঁড়িয়ে থাকিস বলে আমার 900 টাকা চুরি গেছে। ঝি চাকর আশ্রিত আশ্রিতারা চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। পরির বুক ঢিপ ঢিপ করছে। অতি কষ্টে জিজ্ঞাসা করল, ভুবন কোথায় গেছে? কেষ্ট পালিয়ে গেছে? ও জানে না, তুই ঘরে যা পড়ি। দোতলায় যে ঘরখানায় সে এতদিন ছিল, বনমালী যে সে ঘরখানার কথা বলেনি, ঘরে ঢুকেই পরি তা টের পেল। তার কোনো জিনিসই আর এই ঘরে নেই। ধুয়ে মুছে সাফ করে দেওয়া শূন্য ঘরের মাঝখানে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পেছন পেছন বনমালী এসে বলল, এখানে থাকতে তোর অসুবিধা হচ্ছিল বলে তোকে নিচের একটা ঘরে দিয়েছি পড়ি, কেন্তির পাশের ঘরখানা। নিচে ভাঁড়ারের পাশে এক সারিতে খানসাতে ঘর আছে। বনমালী যাদের খেতে দেয় ওটা তাদের কলোনি অথবা বস্তি। খেন্তির পাশের ঘরখানা ওই সারিতে। পরীর মুখ পাংশু হয়ে গেল। ইতিমধ্যে শুধু সন্দেহের বশে তার বিচার হয়ে শাস্তির ব্যবস্থা ঠিক হয়ে গিয়েছে, এটা সে হঠাৎ ধারণা করে উঠতে পারল না।
এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, বনমালী অনায়াসে তাকে তাদের দলে নামিয়ে দিল। সারা দিন ধরে সে যে নিজের অনুপস্থিতির কৈফিয়ত তৈরি করেছিল, সেটা একবার শোনাও দরকার মনে করল না। আমি কি করেছি? তোমার কাজই বলছে। বনমালী তাকে সে সুযোগ দিল না। তার ছোঁয়ার আগেই বনমালী বিদায় নিল। পরীকে নিচে যেতেই হলো। খেন্তি বলল, ও মা, কি গো, ওপর থেকে তাড়িয়ে দিলে নাকি? বড় লোকের মর্জি দিদি, কি করবে বলো? কি যে বলো তা ঠিক নেই। তাড়িয়ে আবার দেবে কি? আমি যেচে এসেছি। উপরে যে সব স্মেচ্ছাচার গো, বিধবা মানুষ আমি, আমার ঠিক পোষালো না, তাই নিজের ইচ্ছাতেই চলে এলাম। ভাবলে অবাক লাগে গো বোন, এ বাড়িটা একদিন তোমার নিজের দিদিরই ছিল। আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল। ছোট সাথে অন্ধকার ঘরে ঢুকে পরী কেঁদে ফেলল। খেন্তি পিছু পিছু এসে বলল, ও মা, কাঁদছো কেন? সয়ে যাবে। কদিন থাকো, সয়ে যা। বলেই সে পরীর বিছানাতে বসল। শোনো বল, কলকাতা সে বাড়িতে আমি যখন কপালপুরে এলাম, থাক, এখন তুমি যাও। শোনোই না, তা আমি যখন কপালপুরে এলাম, এবারে মালিক আমাকে বললে নিজের ঘরটা স্যাঁতে তুই ওপরে থাক, তোর মার সহ্য হয়ে গেছে, কিছু হবে না, কিন্তু তোর তো অসুখ করবে। তা আমার মেয়ে মানুষের চোখ, সব ইশারার মানে আমি বুঝি, সবই বুঝি। তাই ব্যাপার আন্দাজ করে আমি সে প্রস্তাবে আর রাজি হলাম। নিজে মার কাছে রইলাম। পরী শুয়ে পড়ল। আগা গোড়া চাদর মুড়ি দিয়ে বলল, আমার জ্বর আসছে বাবু, তুমি যাও ভাই। ইতিমধ্যে বেশ কটা দিন কেটে গেছে। একদিন হেমলতা ছেলেকে জিজ্ঞাসা করলেন, আরে তা ভুবনের খোঁজ করলি না? কোনো দরকার নেই, আপদ গেছে, যাক। ঠিক সেই সময়ে মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল। দেখতে দেখতে সেটা সুন্দরবনের ওপর পৌঁছে গেল। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা যেখানে আশ্রয় নিয়েছে, ঠিক সেইখানে। শুনলেন আজকের গল্প শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।